আশা করি সবাই ভালো আছেন। আপনারা আমাদের লাস্ট 12 তারিখে যে প্রোগ্রামটা হয়েছিল সবাই এনজয় করেছেন। আগামী রোববার সৌমিত্র চ্যাটার্জি কুরবানি যে নাটকটা অলরেডি আমাদের ক্লাবের মেম্বাররা মঞ্চস্থ করেছেন সেইটা আবার দেখানো হবে। আপনারা অনেকেই হয়তো লাস্ট টাইম দেখতে পারেননি, এবার আশা করি সবাই দেখবেন এবং সবাই উপভোগ করবেন। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার। এখন শুরু হচ্ছে আমাদের ক্যালকাটা রোয়িং ক্লাবের সদস্যদের যে নাটক। এবারে আমরা উপস্থিত করেছিলাম সম্প্রীতি যে ইন্টার ক্লাব নাট্যমেলা, এই গত ফেব্রুয়ারি মাসে যেটা হয়ে গেল কুরবানি। এটা আমাদের ক্লাবেরই লাইফ মেম্বার সম্মানীয় শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়ের লেখা। এই নাটকটি উনি অভিনয়ও করতেন। তো আমরা এই বছর সৌমিত্রবাবুকে বিশেষ সম্মান দেওয়ার জন্যে আমরা ঠিক করেছিলাম উনার কোনো নাটক এবারে আমরা করব, এবং উনি এটা ঠিক করে দিয়েছিলেন। সেই কুরবানি নাটকটি আমরা অভিনয় করেছিলেন আমাদের ক্লাব সদস্যরা উত্তম মঞ্চে গত ফেব্রুয়ারি মাসে। এবং আমরা খুব আনন্দিত যে সৌমিত্রবাবুর পক্ষে যেহেতু এখন পরিচালনা করা ওনার শারীরিকভাবে উনি পারবেন না রোজ এসে, তো ওনার সুযোগ্য কন্যা শ্রীমতী পৌলমী চট্টোপাধ্যায় অক্লান্ত পরিশ্রম করেছিলেন এবং আমাদের সঙ্গে এই নাটকটি উনি পরিচালনা করেছিলেন এবং অভিনয়ও করেছিলেন। এবং তার সাথে অভিনয় করেছেন শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী এবং শ্রী রঞ্জন সরকার, শ্রী কৌশিক মৈত্র এবং ডাক্তার সোমা দত্ত এবং একটি বিশেষ চরিত্রে শ্রীমতী পৌলমী চট্টোপাধ্যায়। আসুন আমরা দেখি শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়ের লেখা নাটক কুরবানি। দাবা খেলতে বসে অত ঘন ঘন ঘড়ি দেখো না। না দেখা উপায় কি স্যার? ডেপুটি কালেক্টরের কাজটা যে কোনো মুহূর্তে আইয়া পড়তে পারে। আসুন, আরে তার জন্যই তো আমরা এই গরমে ধরাছোড়ো করে অপেক্ষা করছি। তবে তার আশাটা আর কদিন বাদে বৃষ্টির পরে হলে ভালো হতো। যাই হোক, তার ইনস্ট্রাকশন অনুযায়ী তো সব কাজ হচ্ছে। তাই বলে তিনি আসার আগে যদি তুমি ঘন ঘন ঘড়ি দেখতে পারো তাহলে তোমার দাবার চাল দিতে পারবে না। সকলকে বলেছ তো প্রমোদ সান্যালের খুব নামদার, খুব বড় অফিসার, কাউকে রেয়াত করে না। আমাদের কাজে একটু ত্রুটি পেলেই একেবারে রাইটার্সে রিপোর্ট করে দেবে। কইছি স্যার, কইছি। সকলকে বলেছো তো? হকগলেরই কইছি। হকগলে শুনে যেত। আচ্ছা, তোমরা শখে বলো কেন মা? সকল সময় কই না। জানো, আমার এক ঢাকাইয়া বন্ধু ছিল তিলোচন। তার আবার বিয়ে হয়েছিল এই কলকাতার শোভা বাজারে। তো তিলুর বউ তার প্রথমবার ছেলে পুলে হবে বলে বাপের বাড়ি এসে উঠেছে। তিলুরও সেই প্রথমবার কলকাতায় শ্বশুর বাড়িতে এসে থাকা। তিলুর ঢাকার বন্ধুরা তুমি সাবধান করে দিয়েছিল, খবরদার কলকাতায় ইয়া শহরে হওয়া খোঁজ না, গতি বাড়িতে সব হাসি। তিলু তো সেই ভয় আর কোনো কথাই বলছে না। একদিন হয়েছে কি, তিলুর শালীরা তিলুকে খুব করে চেপে ধরেছে যে জামাইবাবু একটা গান শুনবে, কোনো কথা শুনবো না, একটা গান আপনাকে শোনাতেই হবে। তিলু তো ভয় কোনো কথাই বলছে না। অনেক পেড়াপেড়ির পর তিনি বলে কিনা ঠিক আছে,
তাইলে হারমোনিয়াম খান আইনা দাও। বলতে বারণ করেছে কিনা? হ্যাঁ, বুঝলে কিনা? কিস্তি। কিস্তি আচ্ছা, মেয়েটার কত কি হলো? ওই গঙ্গামণির কাছে আছে স্যার, বেশি দেরি লাগবে। স্যার চলে যেন নিয়ে আসে। গাড়ি যাওয়ার জন্য না? স্যার ওই ডেপুটি কালেক্টর আপনার সামনে গাড়ি বইলেই মনে হইতাছে। নিয়ে এসো। গুড আফটারনুন স্যার, আমি সুবিনয় মুস্তাক। গুড আফটারনুন, আপনি তো অফিসার ইনচার্জ। এই গাঁদাল পোতারা কোনো জায়গায় নয়, খুবই ছোট্ট একটা আউটপোস্ট। হ্যাঁ জানি জানি, সেটা আমি জানি। স্যার বসুন না স্যার, আপনি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, আসলে আপনাদের এখানে আসার রাস্তাটা এত খারাপ না, আমি একদম টায়ার্ড হয়ে গেছি আর কি। যাই হোক, আপনাকে ফোনে যা যা বলা হয়েছিল সব কিছু সেরকম ব্যবস্থা করে রেখেছেন তো? হ্যাঁ স্যার, আপনার কথা অনুযায়ী সমস্ত কাজ হচ্ছে। আমি এসপি সাহেবকে জানিয়েও দিয়েছি। আপনি কি একাই এসেছেন স্যার, সঙ্গে আর কেউ? না না না, আমি একাই এসেছি, কারণ ব্যাপারটা একটু সিকিউর রাখার দরকার ছিল। ও বাপরে বাপ, কি গরম এখানে না। স্যার, এই গাঁদাল পোতার আম পাকা গরমটা যাকে বলে অত্যাধিক। আসার সময় যে মজা নদীটা পেরিয়ে এলেন, কথিত আছে অজ্ঞাতবাসের সময় পাণ্ডবেরা নদীর ওই পাত্তাকেই ফেরত দিয়েছিল। মানে দিব্য দৃষ্টি ছিল তো তাদের, বুঝতে পেরেছিলেন এই গরম তাদের সহ্য হবে না। হ্যাঁ, ও দিব্য দৃষ্টি ছাড়াই আমিও সেটা বেশ ভালোই বুঝতে পারছি। স্যার, এই গরমে আপনার খুব কষ্ট হবে ভেবে আমি একটু ঠান্ডা বিয়ারের ব্যবস্থা করেছি। হ্যাঁ, মানে এইখানে এই ফাঁড়ির ভেতরে? হ্যাঁ স্যার, এই গাঁদাল কোথায় পুলিশ ফাঁড়ি ছাড়া এমন কোনো জায়গা নেই যেখানে আপনার মতো স্টেটাসের একজন অফিসার বসে বিয়ার খেতে পারে। হ্যাঁ, চেসবোর্ড দেখছি। ওই হালদার মাখন ঘোষ আর আমি মাঝে বসে এই গাঁদাল কোথায় তো কাজকর্ম কিছু নেই স্যার, একেবারে পাণ্ডব বর্জিত জায়গা। জানেন স্যার, গেল পার্লামেন্ট ইলেকশনে আমাদের এখানে ক্যান্ডিডেট হয়েছিলেন জয়া পাল চৌধুরী। এই জমিদারি প্রথা বিলোপের আগে এই জমি জমা সব পাল চৌধুরীদের। তো উনি ক্যাম্পেইনে এসে বারবার বলতে লাগলেন, আপনারা এক সময় সবাই আমাদের প্রজা ছিলেন, জমিদার হচ্ছে প্রজার মা বাপ, আমি সেই মায়ের অধিকারেই আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। আপনারা আমাদের সন্তান, আমি আপনাদের মা। এইসব যখন বলছে তখন একটা ডাকাবুকো ছেলে উঠে দাঁড়িয়ে বলল, একে মা থাকলেন, আপনি প্রীতিতেই আমাদের মা, কেবল প্রসব করে এই জঙ্গলে ধুয়ে রেখে গেছেন। ব্যাস, তুমি বিয়ার করে ভেসতে গেল। আরে এ কি, আমি একা খাবো না? আরে আপনিও নিন, আপনিও নিন। হ্যাঁ, জয়েন মি, আমি একা কি খাবো? হ্যাঁ, আনতে বলুন, আগে গ্লাস আনতে বলুন। হ্যাঁ, নিন নিন। হ্যাঁ, চিয়ার্স। বসুন বসুন বসুন। আপনি এখানে কতদিন? 3 বছর। আমার স্যার রিটায়ারমেন্টের টাইম হয়ে গেছে। হ্যাঁ, আমাকেও আর এই হেডকোয়ার্টার্সের বাইরে পোস্টেড হতে হবে বলে আমার মনে হয় না। আমার বাকি সার্ভিস লাইফটা ওই কলকাতাতেই কেটে যায়। তবে বুঝলেন কি, আগে আগে যখন কোনো সাইট বা হিল স্টেশনে পোস্টিং পেয়েছি, তার দারুণ এনজয় করেছি তখন। আরে কি সুন্দর স্বাস্থ্যকর সেসব জায়গা, আর বাতাস কি পরিষ্কার। কি আর করা যাবে বলুন, কর্তার ইচ্ছায় কর্ম। হ্যাঁ, আসলে সার্ভিসে তো আর নিজের ইচ্ছে বলে কোনো ব্যাপার থাকে না আর কি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এই মেয়েটার ব্যাপারটা সব ঠিকঠাক এগোচ্ছে তো? স্যার, আপনি নিশ্চিত বিয়ারটা শেষ করুন। বাসটা 20 মিনিট হলো এসেছে। ওই কেরিয়ার থেকে চুপচাপ লাগের সঙ্গে দাঁড়ানো হয়েছে, কি উপরে লক্ষ্য করেছে বলে মনে হয় না। স্যার চলছে, হয়ে গেলে নিয়ে আসবে।
গুড গুড। তা স্যার করছে না আপনাদের এখানে কি কোনো মহিলা কনস্টেবল আছে? না স্যার, মহিলা কনস্টেবল তো এখানে নেই। আমরা এসব ক্ষেত্রে ওই আশেপাশের গ্রাম থেকে কাউকে রিক্রুট করি। গঙ্গামণি বলে একটি মালো বউ আছে, ওর বড় আমাদের ইনফর্মার, ও আগেও এসব কাজ করছে, ওই ওকে অ্যাপয়েন্ট করা হয়েছে। মালোবাড়ির মেয়ে কিনা ও আসতে বন্ধ করে দিয়ে একেবারে ধরে ফেলবে। বাহ বাহ, বেশ ভালো। হ্যাঁ শুনুন, আমি কিন্তু আপনার সুপিরিয়র অফিসারদের কাছে আপনার এফিসিয়েন্সি সম্পর্কে জানাবো। আপনি যেভাবে কোঅপারেট করছেন। সো কাইন্ড অফ ইউ স্যার। আপনার মতো অফিসারের রিপোর্ট না না, আমি অফিসিয়াল কোনো ব্যাপার বলছি না। না, আমি বুঝতে পারছি স্যার আপনি কি বলছেন। আসলে এই গাঁদাল পোতার মতো জায়গায় যেখানে এফিসিয়েন্সি দেখানোর প্রায় কোনো স্কোপই নেই, মানে মাঝে মধ্যে ছিটকে চোর ধরা বা কখনো সখনো ওই বর্ডার থেকে ছিটকে আসা একটা গরু চোর পাকড়াও করা ছাড়া আর তো কিছু করার থাকে না। সেই রকম একটা জায়গা সম্বন্ধে এই চারটে ভালো কথা বলে স্যার, কেউ বলে। আমি বলি আর বলবো। সো কাইন্ড অফ ইউ স্যার। তবে আমরা এটুকু বলতে পারি যে আপনার মতো একজন মানুষের পায়ের ধুলো এই গাঁদাল কোথায় পড়লো, আমরা একেবারে ধন্য হলাম। আরে না না না, এত এত বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি যে আমি এখানে আসাতে আপনারা একটু অবাক হয়েছেন। ভাবছেন যে একটা সাধারণ গ্রাম্য মেয়ে সে স্মাগলিং এ জড়িত বলে সন্দেহ করা হচ্ছে, তো তার জন্য আমাকে কেন কলকাতা থেকে এখানে দৌড়ে আসতে। আর এটাও হয়তো ভাবছেন যে একটা এরকম টোকা টোকা গ্রাম্য মেয়ে সে কিভাবে স্মাগলিং এ জড়িত। আসলে কি জানেন, এ যে কখন স্মাগলিং এ ইনভলভ হয়ে যায় সেটা কিছুতেই আগে থেকে বলা যায় না। আর এই মেয়েটার কেস থেকে যদি এমন কোনো লিড পাওয়া যায় যাতে এদের গ্যাংয়ের মাথাগুলোর কাছে আমরা পৌঁছতে পারি, সেই জন্যই আমার এখানে আসা। হ্যাঁ, আমিও সেই রকমই ভাবছিলাম। আর এই ব্যাপারটা আমরা এখানেই করলাম কারণ এর পরের স্টপেই যে সাসপেক্ট নেমে যাবে সেই ইনফরমেশন আমাদের কাছে ছিল। আর দেখুন, ওই বনগাঁ কি বারাসাতের মতন অত বড় জায়গায় তো সিক্রেটলি কোনো কিছু করা সম্ভবই না। আর আরো একটা ব্যাপার আছে, আপনাকে বলতে কোনো অসুবিধা নেই। আমি এখানে আসার আগে আপনার এই আউটপোস্ট সম্পর্কে পুরো খোঁজ খবর নিয়ে নিয়েছিলাম। আসলে এই বর্ডারের কাছে কোন থানাতে একজন অনেস্ট অফিসার পাওয়া যেতে পারে সেটা আমি আগেই খোঁজ নিয়েছি। স্যার, এই ব্যাপারটা আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না, তবে আমরা আমাদের সাধ্য মতো করব। হ্যাঁ ঠিকই, আপনার মতো একজন সিনিয়র অফিসার এখানে আসাতে আমরা একটু আশ্চর্য হয়েছি। তবে আমি এও ভাবি যে আপনাদের মতো কেউ এলে আমরা যে এইসব জায়গায় কি ডিফিকাল্টিসের মধ্যে কাজ করি সেগুলো বড়বাবুরা জানতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, তারা তো সব এসি রুমে বসে কাজ করেন না। আপনি যে খালি ঠান্ডা ঘরে বসে হুকুম জারি করেন না, এটা আমি আগেই শুনেছিলাম, এখন তো দেখতে। এই সার্ভিসের একটা বড় সুবিধা কি জানেন, এই স্টেটে যত থানা, চৌকি, চেকপোস্ট আছে সবই প্রায় দেখা হয়ে যায়। মানে নিজের দেশটাকে জানা যায় আর কি। এই গাঁদাল কথাটাই আপনার জানা বাকি ছিল। এই গাদাল পোতাটাও এবারে দেখা হয়ে গেল। আসলে আমি মাঝে মাঝে কি ভাবি জানেন, আমি ভাবি যে এর চাইতে কোনো সাধারণ অ্যাডমিনিস্ট্রেটিভ ডেস্ক জব হলে বোধহয় অনেক ভালো ছিল। এত দৌড়োদৌড়ি, টেনশন এসবের মধ্যে যেতে হতো না। এখন তো আপনাকে সারাদিনই স্মাগলিংয়ে ব্যস্ত থাকতে হবে। হ্যাঁ, মানে ব্যস্ত। আসলে দেখুন, এত বড় দেশ, তার এত বড় বর্ডার, আর সেখানে কোনো পাঁচিল বা কাঁটা তার কোনো কিছু দেওয়া নেই। আর দুদিকে দুটো গরিব দেশ, আর দারিদ্র তো কোনো সীমান্ত মানে না। অতএব স্মাগলিং চলছে, চলবে। আমাদের কাজটা হলো বুঝলেন, ওই মরুভূমিতে 2-4 ফোঁটা বৃষ্টি পড়ানো। আজকে একটা চেকপোস্টে একটাকে ধরলাম, কালকে আরেকটা চেকপোস্টে হয়তো দুটোকে ধরলাম, তো আবার 5 জায়গায় 5টা গজিয়ে উঠলো আর কি। তবে ইদানিং যে স্মাগলিং এত বেড়ে গেছে, এটা কিন্তু কোনো সাধারণ নিত্যনৈমিত্তিক ঘটনা নয়।
এর পেছনে একটা অর্গানাইজ ইন্টারন্যাশনাল গ্যাং আছে, অত্যন্ত ধুরন্ধর পাকা মাথার চোরা কারবারিরা এর পেছনে আছে, আর তারাই প্ল্যান করে সবটা করাচ্ছে। আমাদের কাছেও সেরকম ইনফরমেশন আছে। গভর্নমেন্ট অত্যন্ত উদ্বিগ্ন, কারণ এই রেটে যদি স্মাগলিং চলতে থাকে তাহলে কোনো না কোনো সময় তো দেশের অর্থনীতিতে তার প্রভাব পড়বে। কাস্টমস, সেন্ট্রাল এক্সাইজ, আমরা তো বুঝতেই পারছি না যে আমাদের কি করা উচিত। আসলে দেখুন, এই রকম ম্যাসিভ স্মাগলিং আটকানোর জন্য যে ধরনের লোকবল থাকা দরকার, ডিপার্টমেন্টের তো সেটা নেই। এত বড় একটা দেশ, এতগুলো বর্ডার, এতগুলো জায়গা দিয়ে বর্ডার ক্রস করা যায়, কে ধরবে, কোথায় ধরবে? হ্যাঁ, সেটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, মেয়েটার ব্যাপারটা কত, মানে আরো সময় লাগবে নাকি? না স্যার, বলছি তো বেশিক্ষণ সময় লাগবে না, সার্চ চলছে, হয়ে গেলে নিয়ে আসবে, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আসলে আপনাকে তাড়া দিচ্ছি বলে কিছু মনে করবেন না মিস্টার মুস্তাফি, কিন্তু এই মেয়েটার কেস থেকেই তো আমরা এমন একটা কিছু ব্রেক থ্রু পেয়ে যেতে পারি, যেটার জন্য আমরা হয়তো এতদিন অপেক্ষা করছিলাম। মেয়েটাকে ইন্টারোগেট করে এমন কোনো একখানা ক্লু যদি পাওয়া যায়, যাতে এই গ্যাংয়ের যারা মাথা, তাদের সম্পর্কে আমরা কোনো ইনফরমেশন পেয়ে গেলাম, তাহলেই আমরা যা চাইছি সেইটা পেয়ে যাবো একদম। আমরা এক্স্যাক্টলি কি চাইছি স্যার? এক্স্যাক্টলি কি চাইছি সেটা আমরাও জানি না। হ্যাঁ, হতে পারে হয়তো মানে কিছু ওই স্মাগলড গুডস আর কি, ধরুন দামি পাথর টাথর, হিরে, সোনার বিস্কিট, অথবা ড্রাগস, যা থেকে কোনো মোটা টাকার আমদানি হতে পারে। আচ্ছা স্যার, এই মেয়েটাই যে কেরিয়ার হতে পারে, এই ধারণাটা আপনার প্রথমে হলো কি করে? মানে এরকম সাধারণ চাষি পরিবারের মেয়ে কতই যাতায়াত করে। আপনাকে যদি বলতে পারতাম যে হ্যাঁ, আমাদের ডিপার্টমেন্ট একটা বড় গ্যাংকে ধরেছে আর সেইখান থেকেই আমরা মেয়েটার খবর পেয়েছি, তাহলে আমি খুশি হতাম, কিন্তু তা নয়। একটা ইনফরমারের খবরের বেসিসেই মেয়েটাকে ধরা হয়েছে। আমিও সেই রকমই আন্দাজ করছিলাম। হ্যাঁ, কিন্তু এই ইনফরমার ছাড়া তো আমাদের চলেও না মিস্টার মুস্তাফি। আপনাদের ডিপার্টমেন্টকেও তো অনেক সময় ওই ইনফরমারের ওপরেই ডিপেন্ড করতে হয়। হ্যাঁ, আমি মাঝে মাঝে ভাবি যে এই পয়সার বিনিময়ে ইনফরমেশন পেঁচার লোক যদি না থাকতো, তাহলে আমরা কাজ করতাম কিভাবে? আর একটা ব্যাপার আমার মাথায় কিছু ঢুকছে না, মানে আমি একদম ধন্দে পড়ে গেছি, মেয়েটাকে এইখানে আনা হলো কেন? এরকম একটা ধারদারে গোবিন্দপুর জায়গায় একটা পুলিশ আউটপোস্টে, মানে বর্ডারে তো কাস্টমস চেকপোস্টে ছিল, কাস্টমসে তো কোনো ব্যাপারটা হ্যান্ডেল করতে পারতো। সেই ব্যাপারটাতেও আমরা খুব একটা খুশি নই, কিন্তু এটা না করেও আমাদের কোনো উপায় ছিল না। আসলে এই রুটে এখনো পর্যন্ত ডিপার্টমেন্ট ওই দু একটা চুনোপুটি ছাড়া আর কাউকে ধরতে পারে, আর তাদের কাছ থেকেও আমরা এমন কোনো ইনফরমেশন বার করতে পারিনি যাতে এই গ্রুপের রাঘব পোয়ালদের সম্বন্ধে কোনো সন্ধান পাওয়া যায়। আর আরো একটা সম্ভাবনা আছে। সন্দেহ করা হচ্ছে যে ডিপার্টমেন্টের ভেতর থেকেই খবরগুলো কোনোভাবে লিক হয়ে যাচ্ছে। ডিপার্টমেন্টের মধ্যেই কেউ আমাদের এই মুভগুলো আগে ভাগে ওদেরকে জানিয়ে দিচ্ছে, আর এই ডিপার্টমেন্টের সঙ্গে যোগ সাজসে সমস্ত ধরনের চেকিং থাকা সত্ত্বেও ক্যারিয়ারগুলো নির্বিঘ্নে চেকপোস্ট পেরিয়ে চলে যাচ্ছে। ও, বুঝতে পেরেছি। সেই জন্যই এবারে ডিসাইড করা হয় যে নেক্সট যে ক্যারিয়ারটাকে ইন্টারসেপ্ট করা হবে তাকে ধরা হবে কাস্টমস চেকপোস্ট পেরিয়ে যাবার পর। এই মতো ব্যবস্থা করে আমরা মেয়েটাকে নির্বিঘ্নে কাস্টমস চেকপোস্ট পেরিয়ে যাবার ব্যবস্থা করে দিই, আর তারপরে সে তার ডেস্টিনেশনে নেমে যাবার আগেই তাকে বাস থেকে নামিয়ে এনে আপনাদের হেফাজতে তার সার্চের ব্যবস্থা করা হয়েছে। তবে স্যার, আপনি যে আপনার ডিপার্টমেন্টের থেকেও পুলিশের ওপরে এতটা বিশ্বাস রেখেছেন, এর জন্য আমরা মানে যাকে বলে গর্বিত। এর একটা ফ্রুটফুল পরিণতি হলে আপনার প্রমোশন ইত্যাদির ব্যাপারেও
অনেক সুবিধা হতে পারে। আর স্যার এই গাঁদাল পোতার মতো সব জায়গায় এতগুলো বছর ধরে দিনগত পাপক ক্ষয় করতে করতে অ্যাম্বিশন বলে আর কিছু অবশিষ্ট থাকে না। কে বলতে পারে, এমন কিছু ঘটনা ঘটে যেতে পারে, ঘটনা চক্রে আপনি এমন কিছু মানুষের নজরে পড়ে যেতে পারেন। স্যার স্যার ভিতরে আসুন স্যার। এসো মা। মাঝেটারে আনছি। আর পাসপোর্ট সার্চ করেছো? হ্যাঁ বড় বাবু করেছি। কিছু পেলে? না বড় বাবু। ভালোভাবে সার্চ করেছো? হ্যাঁ ভালো করে সার্চ করেছি। কিচ্ছু পাওনি? না বড় বাবু। আর ওই সুটকেস? আপনি কইছিলেন হেড সুটকেস যেন না খোলা হয়। ও জোহরা আলম, দেখুন আপনার বিরুদ্ধে মানে আমাদের কাছে খবর আছে যে আপনার সঙ্গে স্মাগল জিনিস আছে। এ ব্যাপারে আপনি কিছু বলবেন? দেখুন অভিযোগটা খুবই গুরুতর, কিন্তু আপনি যদি আমাদের সঙ্গে সহযোগিতা করেন তাহলে। আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? স্যার বলছিলাম এই মাইয়াটা মনে হয় একটু ইসের মতো। তাই তো দেখছি। ও চিরকালই এরকম হাবা গোবা আলবার্টের মতো। চিনি তো ওকে। কি করেছেন? পাশের গায়ের বাড়ি নোটপাড়া। সেইখানেই যাচ্ছিল। স্যার সেইখানে ওর মা বাপ থাকে। ও কুষ্টিয়ার এক হোটেলে কাজ করে। বাংলাদেশে বিয়ে করছিল কিনা তার লগেই বাংলাদেশ চলে যায়। এখন স্বামী নেয় না, মানে তালাক দিচ্ছে আর কি। ওই বছরে 2-3 বার এসে বাপ মাকে দেখে যায়। পুরনো কোনো রেকর্ড আছে? এইটা তো স্যার আমাকে এখানে পাওয়া যাইব না। আর থানায় খোঁজ করা লাগবে। সুটকেসটা একবার দেখা দরকার। হ্যাঁ বলুন। এখন স্যার খোলো সুটকেসটা। স্যার কোনো ফলস হিলস আছে নাকি? না স্যার। স্যার আরে কিছু আছে নাকি দেখুন তো। My goodness! এ তো ডায়মন্ডস, হিরে। হ্যাঁ স্যার, বাবা তো গেল। জোহরা আলম, এই হিরেগুলো সম্বন্ধে আপনি কিছু জানেন? আমি কিছু জানি না। অবলান যে ওর ভেতরে ছিল আমি তো জানতামই না। এই রবি ঠাকুরের মূর্তিটা আপনার? ওই লোকটা? কোন লোকটা? সেই লোকটা গো, যে এটা আমারে দিছে। কেন দিয়েছে কিছু বলেছে? লোকটা কইলো আমি এটা নিয়ে আইলে ও আমারে 500 ইন্ডিয়া টাকা দিবে। দিয়েছে? না, 250 দিছে। বাকিটা ও যখন নিতে আইবো তখন দিবে কইছে। কোথা থেকে নেবে কিছু বলেছে? তা তো জানি না। কইলো তুমি এটা যত্ন কইরা রাখা দিও, আমি এসে নিয়ে যাবো। ওরা কোনো প্লেস রেখে যায় না। ওদের সুবিধা মতো কোনো একটা সময় এসে ওরা নিয়ে যেত যখন বুঝতো যে ওদের পক্ষে আসাটা সেফ। স্যার এই মেয়েটার কাছ থেকে আর কোনো ইনফরমেশন পাওয়া যাবে বলে মনে হয় না। হ্যাঁ আমারও তাই মনে হয়। পরে আবার ট্রাই করা যাবে কোন হেডকোয়ার্টার্সে। এখন লক আপে নিয়ে গিয়ে রাখো আপাতত। আর শোনো, একটু খাবার দাবারের ব্যবস্থা করো। খাইলে তো নিশ্চয়ই কিছু লুটপাড়া গিয়ে খেতে হয়। ঠিক আছে স্যার। চলো 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 চলো। কাকে ব্যবহার করছে একবার ভেবেও দেখো। স্যার আর একটু ঠান্ডা বিয়ার না খেলে মাথাটা ঠান্ডা হবে না স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমারও গলাটা একেবারে শুকিয়ে গেছে। তবে তবে আপনি যেভাবে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করলেন, এক্সেলেন্ট। হ্যান্ডেল করার মতো আদৌ কিছু ছিল? তা অবশ্য নয়,
তবে আর আপনি কি করবেন? পুরো ব্যাপারটাই যদি এত সিম্পল হয়। এনিওয়ে চিয়ার্স ওয়ান্স अगेन। চিয়ার্স। হেডকোয়ার্টারও এই মেয়েটার কাছ থেকে আর কোনো খবর পাবে না। হ্যাঁ আমি জানি সে, তবে রুটিন মতো একটা প্রসিডিওর তো আমাদের চালাতেই হবে। এভিডেন্সগুলো আমরা এক্সামিন করব, মেয়েটার ব্যাকগ্রাউন্ডটা চেক করা হবে। মেয়েটার কি হবে? কয়েকদিন পরে মেয়েটাকে ছেড়ে দেওয়া হবে, তারপরে দিনরাত পুরোপুরি নজরদারি চালিয়ে যাওয়া হবে। যদি ওর কাছ থেকে কোনো ক্লু পাওয়া যায়, তবে সেই ব্যাপারেও আমার যথেষ্ট সন্দেহ আছে। তারপরে একটা সময় তো কোর্টে কেস উঠবে, ট্রায়াল তো একটা হবেই, আর তারপরে কি হবে সে তো আর এখন থেকে বলা সম্ভব নয়। অথচ অপরাধ বলতে যা বোঝায়, সত্যি সত্যি সেরকম কোনো অপরাধী মেয়েটা হয়তো অপরাধী নয়। হ্যাঁ আমারও তাই মনে হয়। ইনফ্যাক্ট আই এম কোয়াইট কনফিডেন্ট যে সেই অর্থে মেয়েটা নিরপরাধ। আমাদের এই কাজে কত কিছু যে করতে বাধ্য হই আমরা। যাকে আপনি এখন এই নিয়ে আর এত চিন্তা করবেন না মিস্টার মুস্তাফি, মেয়েটা তো এখন আমাদের হেফাজতে চলে এসেছে। আমি শুধু মেয়েটার কথা ভাবছি না। তবে আর কিসের কথা ভাবছেন আপনি? সত্য, ট্রুথ। সত্য? হ্যাঁ স্যার, আমাদের কাম্যটা যদি জাস্টিস হয় তাহলে তো সত্যিটা আমাদের জানতেই হবে। কিছু মনে করবেন না, আপনার কথাটা আমি আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে জাস্টিসের প্রতিমূর্তি হিসেবে এতকাল ধরে চলে এসছে সেটি একটি নারী মূর্তি, যার আবার দু চোখ গান্ধারীর মতো ব্যান্ডেজ দিয়ে বাঁধা। ছোটবেলা থেকেই আমার এই ব্যাপারটা খুব মজার লাগতো জানেন। জাস্টিস, যার দাঁড়ি পাল্লায় একটি মাত্র জিনিস ওজন হয়ে বের হচ্ছে, সত্য, সে কিনা নারী রূপে। আমার জ্যাঠামশাই বলতো মেয়ে মানুষদের বেশি বুদ্ধি বিবেচনা নেই, কারণ তারা 12 হাত কাপড়ে কাছা দেয় না। অথচ এই নারীর রূপায় তৈরি হলো জাস্টিস, যে আবার দু চোখে দেখতে পায় না। বাবা, আপনি তো দেখছি মানে রীতিমতো দার্শনিক। হ্যাঁ এত চিন্তা করেন আপনি? আপনাকে বলছিলাম না স্যার, গাঁদাল পোদায় তো কাজকর্ম বিশেষ কিছু নেই, তাই একটাই কাজ, চিন্তা করা। চিন্তা করার অনেক সময় পাওয়া যায়। হ্যাঁ আপনার সময়টা আপনি খুব ভালো কাজে লাগিয়েছেন, আমি সেটা বুঝতে পারছি। আচ্ছা স্যার, আপনি কখনো দাবা খেলেছেন? আপনার চিন্তাটা ঠিক কোন দিকে যাচ্ছে আমি বুঝতে পারছি না মিস্টার মুস্তাফি। হ্যাঁ হ্যাঁ আমি দাবা খেলি, প্রায়ই খেলি। ইনফ্যাক্ট দাবা খেলাটা আমি এনজয় করি। তাহলে নিশ্চয়ই মানবেন যে দাবায় সবসময় ফলাফলটা খুব ইম্পর্টেন্ট। মানে বুঝতে পারলাম না। অথচ যে চালগুলো থেকে ফলাফলটা আসছে, সেই চালগুলো নিয়ে পরে অনেক চর্চা করা হয়, অনেক আলোচনা করা হয়। হ্যাঁ সে তো হয়েই থাকে। চালগুলো যখন চালা হচ্ছে তখন সেগুলোকে যতই অর্থহীন মনে হোক, পরে কিন্তু খাপে খাপে সব বুঝে যায়। তখন বোঝা যায় চালগুলো সিঁড়ি ভাঙা অঙ্কের মতো একটা একটা করে শেষ ধাপটাকে তৈরি করছে। হ্যাঁ হ্যাঁ সেরকমটা তো হতেই পারে। জানেন স্যার, আমি অনেক সময় জীবনের ঘটনাগুলোকে দাবার চালের সঙ্গে তুলনা করি। উদাহরণস্বরূপ এই গ্রাম্য মেয়েটার কথা ভাবুন। দাবার সঙ্গে এই মেয়েটার কেসের কি সম্পর্ক, এ তো আমার মাথায় ঢুকছে না। আচ্ছা স্যার, এই প্রশ্নটা কি আপনার মনে একবার আসেনি? যারা ইন্টারন্যাশনাল স্মাগলিং গ্রুপ, যার মধ্যে বহু পেশাদার জবরদস্ত সব স্মাগলাররা রয়েছে, মানে যে আপনি নিজেই বলেছেন, সেই রকম একটা গ্রুপ এইরকম একটা হাওয়া ক্যাবলা মেয়েকে কেন কেরিয়ার হিসেবে বেছে নেবে, এবং কেন এরা গাঁদাল প্রধান মতো একটা জায়গাকে তাদের অপারেশনের এরিয়া হিসেবে পেয়ে যাবে? একটা স্মাগলিং গ্যাং কাকে তাদের ক্যারিয়ার হিসেবে বেছে নেবে সেটা কি আগে থেকে বোঝা সম্ভব? এরকমটা তো হতেই পারে। হ্যাঁ মানছি হতে পারে, কিন্তু লজিক্যালি হওয়ার কথা। আর যখন কোনো ইলজিক্যাল ঘটনা ঘটে তখন সেই অনিবার্য প্রশ্নটা উঠেই আসে, যেটা ঘটছে আদপেই কি তাই, নাকি কোনো ইলজিক্যাল ঘটনাকে লজিক্যাল করে রূপ দেবার চেষ্টা? আপনার যুক্তিটা আমি ঠিক বুঝতে পারছি না বড়বাবু।
আপনি যে বলছেন তারা এই জায়গাটাকে এরিয়া অফ অপারেশন হিসেবে বেছে নিয়েছে তা তো নয়, এই জায়গাটাকে বেছেছি আমরা। আমাদের এই জায়গাটাকে বেছে নেওয়া আর তাদের ক্যারিয়ার সিলেক্ট করা দুটোর মধ্যে কোনো সম্বন্ধ নেই। সরি স্যার, সম্বন্ধটা হয়তো এইখানে দেখা যাচ্ছে না, মানে আমি ঠিক দেখাতে পারছি না। হাজারো আমি তো একজন গ্রাম্য পুলিশ সাব ইন্সপেক্টর, সেরকম বলিয়ে কইবে নেই। নিজের মনোভাব সুস্পষ্টভাবে ব্যক্ত করা আমার সাধ্যে নেই। আপনার নিজের সম্পর্কে এই পুয়ার ওপিনিয়নের সঙ্গে আমি কিন্তু একমত হতে পারছি না। আপনার সুপিরিয়র অফিসাররা তো আপনার প্রশংসায় পঞ্চমুখ, আপনাকে যথেষ্ট গুরুত্ব দেন তারা। কত দেন? বাজারে ছিটকে চোর ধরা বা একটা গরু চোর পাকড়াও করা যথেষ্ট গুরুত্বপূর্ণ কাজ। যার যা কাজ সে সেটাই করতে পারে মিস্টার মুস্তাফি। রবীন্দ্রনাথ উনিও তো বলেছেন যে জ্ঞানালোকে আপন কর্তব্য কর। জ্ঞানালো। কিন্তু আমাদের এই আলোচনাটা ঠিক কোন দিকে যাচ্ছে বলুন তো মিস্টার মুস্তাফি? গ্রেপ্তার হওয়া ওই বেচারি মেয়েটা একটা গ্রাম্য চাষি পরিবারের অশিক্ষিত মেয়ে, অশিক্ষিত, আহাম্মক, প্রায় জড়বুদ্ধি একটি মেয়ে যে জানেই না সে কি অপরাধ করেছে। এমন একটি মেয়ে যে ধরা পড়লে নিজেকে বাঁচানোর জন্য সাজিয়ে গুছিয়ে দুটো কথা বলতে পারবে তাও জানে না। অবশ্য যদি না সে ধরা পড়ুক এটাই চাওয়া হয়, সেক্ষেত্রে অবশ্য তার আহাম্মক হওয়াটাই বাঞ্ছনীয়। এটা কি বলেন আপনি? একটা ইন্টারন্যাশনাল স্মাগলিং গ্যাং তারা চাইবে যে তাদের ক্যারিয়ার ধরা পড়ুক? এটা কোনো মানে হয়? আর তাদের কি লাভ? আপাত দৃষ্টিতে কোনো লাভ নেই, কিন্তু দূরদৃষ্টি দিয়ে দেখলে আছে। ওই যেমন আপাত দৃষ্টিতে দেখা দাবার চালগুলো দূরদৃষ্টি দিয়ে দেখলে বোঝা যায় সেগুলোই ফলাফলটাকে তৈরি করছে। আপনার বক্তব্যটা ঠিক কি বলুন তো বড়বাবু? এই কাশির গলির মতন এঁকে বেঁকে আপনি ঠিক কি বলতে চাইছেন? এত থানায় পানাই করছেন কেন? সরি স্যার, আমি একটু বেশি সময় নিচ্ছি। আসলে আমি একটু বেশি কথা বলি, সবাই বলে। আপনাকে কে কি বলে তা জানার আমার কোনো দরকার নেই। আর আপনার এই বেশি কথা ভাষণ শুনে নষ্ট করার মতো সময়ও আমার হাতে নেই। থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। বিয়ারের জন্য ধন্যবাদ। আমাকে এবার কলকাতায় ফিরতে। আপনি কি এই সিজড আর্টিকেলগুলো সঙ্গে নিয়ে যেতে চান? অবশ্যই না। তার মানে এই সিজড আর্টিকেলগুলো আমি আপনার হাতে তুলে দেবো না। আপনি আমাকে দিতে বাধ্য। সরি স্যার, এগুলো আমি আপনাকে দিতে পারবো না। এইগুলো নিয়ে যাবার ফুল অথরিটি আমার আছে, আর আমি যা নিয়ে যাবো তার অফিসিয়াল রিসিট আপনাকে দিয়ে যাবো। কি ভাবছেন আপনি যে আমি হিরেগুলো বেরো দেবো নাকি? না স্যার, হীরাগুলো খুব সেফ, ওইগুলো খোয়া যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই ব্যাপারে আমি একেবারে নিশ্চিত। তাহলে আর কি খোয়া যাবার ভয়ে আপনি এত বিচলিত হচ্ছেন? কতগুলো বাতিল হয়ে যাওয়া নীতি, ন্যায়, জাস্টিস, সত্য, এইগুলো খোয়া যাবে কিনা ভাবছি। এবং কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোয়া যাবে কিনা ভাবছি, যাহলে সত্যিকার কখনোই চোখের সামনে আসবে না। কি প্রশ্ন? ওই তো আগেই ডিসকাস করেছি স্যার। প্রথমত, ওই রকম একটা হাবা গোবা মেয়েকে ওরা কেন ক্যারিয়ার হিসেবে বেছে নিল? দ্বিতীয়ত, একটা পুলিশ আউটপোস্টকে কেন বাছা হলো? তৃতীয়ত, গাঁদালপোতাকে কেন বাছা হলো? এবং চতুর্থত, এইরকম একটা কাজের জন্য কাস্টমসের অত বড় অফিসার যে কাজ তার অধীনস্থ যে কোনো একজন করতে পারে। আপনি কি বলতে চাইছেন যে আমাকে এখানে আপনার এই সব প্রশ্নের উত্তর দিতে হবে? সরি স্যার, আপনি যদি কষ্ট করে আমাকে আর খানিকক্ষণ সহ্য করেন তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। মানে আমরা যদি ধরেই নিই এই দুর্ধর্ষ পোড় খাওয়া স্মাগলিং গ্রুপের একজন সহযোগী আছে যিনি কাস্টমস এবং সেন্ট্রাল এক্সাইজের ভেতরে, মানে আপনি নিজেই তো সেই সম্ভাবনার কথা বলেছেন। হ্যাঁ, সেরকম কেউ থাকতেই পারে সেখানে। সেই অ্যাডভান্টেজ যদি তাদের থাকে তাহলে তার সুবিধাটা তারা নেবে না? এত বোকা নিশ্চয়ই তারা নয়। তারা সবসময় সেই সুবিধাটা নিতে যায় না, কারণ পুরো ব্যাপারটাকে তো কন্ট্রোল করা যায় না। দৈবাত অনেক কিছু ঘটে যেতে পারে অনেক সময়। দৈবাত তখনই ঘটে যখন তারা ধরা পড়ে অথবা ধরিয়ে দেওয়া হয়, তখন ঘটে। জানি আমি এই সমস্ত কিছু জানি,
আপনি আমাকে এইসব নিয়ে জ্ঞান দেবেন না, আমাকে এইগুলো নিয়ে কাজ করতে হয়, এর সব কিছু আমার জানা আছে। তাহলে তো আপনি মানবেন স্যার, এসব ক্ষেত্রে সমস্ত লজিক্যাল চালকে খারিজ করে ইললজিক্যাল চালটাকে চালাই সব থেকে বড় চাল, কেরিয়ারটিকে ধরা করতে এলাও। বোকার মতো কথা বলছেন কেন? বিয়ারটা কি আপনার মাথায় উঠে গেছে নাকি? হ্যাঁ, মাথাটা তো আর কাজ করছে না। সত্যি সত্যি মাথাটা কাজ করছে না। পুরো খেলাটা আমি একটু খুলে বলি। কেরিয়ারটি যে জানেই না সে কি মাল নিয়ে যাচ্ছে, সে পড়ুক ধরা, বাঙাল সমেত ধরা পড়ুক, সঙ্গে কয়টা মূল্যবান জিনিসও পাওয়া যাক, যেমন দুটো হিরে। পুলিশে টোপ গিলবে, তাকে অ্যারেস্ট করবেই, তাহলেই আর সত্যিটা কোনোদিন জানা যাবে না। এইভাবে হীরের থেকেও অনেক দামি জিনিস পাচার করে দেওয়া গেল। ড্রাগস। আমার ধারণা হেরোইন। এইরকম একটা স্মাগলিং গ্রুপের পক্ষে একটা কেমিস্ট জোগাড় করা কোনো ব্যাপারই নয়। সেই কেমিস্ট ওই ড্রাগের সঙ্গে প্লাস্টারকে মিশিয়ে এই রবি ঠাকুরের ছাঁচ থেকে একটি রবি ঠাকুরের মূর্তি তৈরি করলেন। তারপর সময় মতো মূর্তিটাকে ভেঙে ড্রাগটাকে আলাদা করে দেওয়া গেল প্লাস্টার। একটু যদি প্লাস্টার মিশেও থাকে, কেই বা কমপ্লেন করবে যে ড্রাগ অ্যাডিক্ট, যে ড্রাগ ব্যবহার করছে? নিশ্চয়ই না। এবং তারপর কাস্টমসের এই যে ভদ্রলোক, যিনি এই স্মাগলারদের সহযোগী, তিনি যদি সত্যিই খুব হাই র্যাঙ্কের অফিসার হন, ডেপুটি কালেক্টর অফ কাস্টমস হন, তাহলে তো কেল্লা ফটো করাটা মোটেই কঠিন নয় স্যার। গ্রাম্য আউটপোস্টের একজন আকাট পুলিশ সাব ইন্সপেক্টরের চোখে ধুলে দেওয়াটা খুব সহজ, তাই না স্যার? আকাট আর বলা যাচ্ছে কোথায়, বরং বলতে হয় খুবই ধুরন্ধর। তার পরের কাজটা আরো সরল। আপনি এই সিজড আর্টিকেলগুলো, মানে যেগুলো এভিডেন্স, সেগুলো নিয়ে গেলেন, আপনি রিসিটও দিয়ে গেলেন। তারপর ঘটনা পরম্পরার কোনো একটি জায়গায় এই মাদক মূর্তিটি বদলে আরেকটি নির্দোষ মূর্তি, যা ওই একই ছাঁচ থেকে তৈরি, সেটা দিয়ে দিলেন। সবাই তুষ্ট, সবাই খুশি। কর্তৃপক্ষ আসামি পেয়ে গেল, তারা খুশি। স্থানীয় উজবুক যুবকের খানিকটা পিঠ চাপড়ানি যুদ্ধ, তারা খুশি। আর স্মাগলার আর তার সহযোগীরা তো খুশি হবেই, কারণ বুদ্ধির খেলায় তো তারাই জিতলো, উল্টে 2 পয়সা রোজগার হবে। খুশি হতে পারল না শুধু একজন, গ্রামীণ চাষি পরিবারের একটি নিরাপরাধ মেয়ে। অস্বীকার করতে পারে। আমি কিছু ভুল বলছি? আপনি ভুল বলেন। ওই নিরাপরাধ মেয়েটাকে এর মধ্যে টেনে না এনে কোনো উপায় তো ছিল না। ইনফরমারের দেওয়া খবর তো ডিপার্টমেন্টের সকলে জেনেই গেছিল, আর তারপরে কিছু না কিছু তো একটা আমাদের করতেই হতো। তাই বলে একটা নিরাপরাধ মেয়েকে আপনি কুরবানি করলেন? আপনার প্রথম কখন সন্দেহটা হলো? কাউকে সঙ্গে না নিয়ে আপনাকে একা আসতে। তারপর আমি যখন আপনাকে বিয়ার অফার করলাম, আপনি ভাবলেন আপনি আমার সঙ্গে বসে বিয়ার খেলে আমি বোধহয় গলে যাব। অথচ আপনার মতো একজন সিনিয়র অফিসার অন ডিউটি পুলিশ ফাঁড়িতে বসে বিয়ার খেলে আমার যে সন্দেহ বাড়বে, সেটা আপনি ভাববেন না। এই চালটা আমি চেলেছিলাম আপনাকে বাঁচিয়ে দেখার জন্য। তারপরে মেয়েটিকে দেখে যত সহজে ও হিরেগুলো দিয়ে দিল, তাই দেখে আমার সন্দেহ শতগুণ বেড়ে গেল। আমি ক্রমশ বুঝতে পারলাম এর পেছনে কি কি চাল চালা হয়েছে। দাবাটা আপনি বেশ ভালোই খেলেন মিস্টার মুস্তাফি। মানুষকে খুঁটি রেখে আমি খেলি না স্যার, আর ট্রাক চালানকারীদের আমি খেললাম। এত এত বারবারটাই করছেন কেন? মাস খেলে ক টাকা বাইরে পান আপনি?
খুব কম। আমাদের পে স্কেলটা নিশ্চয়ই আপনার জানা আছে। মাসের শেষে মাইনে বলে কটা টাকা বাড়িতে নিয়ে যেতে পারেন আপনি? বলছি তো বেশি নয়। এমনকি স্ত্রী পুত্র পরিবার নিয়ে জীবন ধারণের পক্ষেও তা যথেষ্ট নয়। কিন্তু আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং ধোয়া তুলসী পাতা সরকার মনে করে যে আর্থিক সচ্ছলতা না থাকলেও অর্ধাহারী পুলিশ সাব ইন্সপেক্টর হয়ে থাকাটা যথেষ্ট বড়। অবশ্য স্বাধীনতার এতগুলো বছরে আমাদের দেশে এমএলএ থেকে পিওন সকলেরই তো উপরি আয়ের ব্যবস্থা আছে, তাই না? শুনুন শুনুন, এই অর্গানাইজেশনের মধ্যে অনেক তাবর লোকজন আছে। আপনার মতো একজন বুদ্ধিমান মানুষকে তারা ব্যবহার করতে জানে, and they will be interested। শুধুমাত্র আমার মুখের একটা কথাতে রাজার হালে থাকতে পারবেন আপনি। বাড়িতে কে কে আছে আপনার? যেমন থাকে স্ত্রী, ছেলে মেয়ে, বুড়ি মা, বিধবা শাশুড়ি। ছেলেমেয়েরা কি করছে? ছেলে জেলা পরিষদের ক্লার্ক, মেয়ে বারাসাত কলেজে পড়ছে। তাদের নিয়েও আপনাকে আর কোনো কিছু চিন্তা করতে হবে না। সারা বছরে আপনি যা রোজগার করেন সেটা করে ফেলতে পারবেন আপনি। শুধুমাত্র এক মাসে সারা বছরের রোজগার আপনি করবেন শুধুমাত্র এক মাসে আমার একটা মুখের কথাতে। আর এখন আপনার মুখ না খোলার রিওয়ার্ড হিসেবে পুরো এক বছরের স্যালারি। না, ঠিক আছে, ওটাকে আমি ডাবল করে দিলাম। না, আপনি কি পাগল? আপনি কি অফার রিফিউজ করছেন আপনি সেটা বুঝতে পারছেন? আপনি জীবনে কোনোদিন এই টাকা রোজগার করেননি, আর কোনোদিন করতে পারবেন না। আপনি আমাকে ভুল বুঝছেন স্যার। সর্ব অবস্থাতেই যে আমি অনেস্ট থাকতে পারি এ কথা আমি জোর দিয়ে বলবো না। মানে আপনি তামাশাটার আগে যদি আমাকে অফারটা করতেন তাহলে কি হতো বলা মুশকিল। আপনার অফারটা হয়তো আমি গ্রহণও করতে পারতাম। তাহলে এখন এই অফারটা গ্রহণ করতে পারছেন না কেন? তার কারণ আপনার গেম প্ল্যানটা আপনি সাজিয়েছিলেন গাঁদাল পোতার সুবিনয় মুস্তাফি একজন আহাম্মক যার চোখে ধুলো দেওয়া খুব সহজ। এইটা ভেবে এইখানে আমার সততা সম্বন্ধে আমি জোর দিয়ে কিছু বলবো না স্যার, কিন্তু আমার সুনামের গায়ে আমি কালি লাগাতে দেব না। আর কদিনই বা চাকরি। এই অবস্থায় আপনার অফারটা গ্রহণ করে যদি অনেকগুলো টাকা নিয়ে বাড়িতে ফিরি এবং আমার মেয়ে যদি জানতে পারে এই টাকাগুলো এসেছে তারই বয়সী একটি নিরপরাধ মেয়েকে বলি দিয়ে, তাহলে সে তো আমায় ছিছি করবে। আমি তো কোনোদিন তার চোখের দিকে তাকে কথা বলতে পারবো না। আর তাছাড়া একটা নিরপরাধ মেয়েকে কোরবানি করার ষড়যন্ত্রের শরীক হতে আমি রাজি। আমি যে পজিশনে আছি সেখানে আপনার পজিশন থেকে আমার মতো একজন অফিসারের বিরুদ্ধে অভিযোগ আনলে সেটা ধোপে টিকবে? এটা থাকা সত্ত্বেও টিকবে না বলছে। আমি বলে থানার মধ্যেই হটকারিতা করতাম। পাশের ঘরে আমার 3 জন সামনে আপনার খেলা শেষ করতে আপনি এখন কি করবেন? আপনাকে অ্যারেস্ট করবেন। কিসের চার্জ? স্মাগলিং। আপনি আমার কাছ থেকে কোনো স্মাগলিং আইটেমস পাননি। যা কিছু পেয়েছেন সবাই কোরিয়ারের কাছে পেয়েছেন, যাকে আপনি কুরবানি করলেন। হোয়াটএভার ইট ইজ। আপনি আমাকে কোনোভাবে ইমপ্লিকেট করতে পারবেন না। আমি এসপি সাহেবকে ফোন করেছিলাম কাস্টমসের ডেপুটি কালেক্টর এখানে আসছেন জানানোর জন্য। আপনি আসার 5 মিনিট আগে উনি আমায় টেলিফোনে জানালেন প্রমোদ সান্যালের এখানে আসার কোনো খবর নেই। কাস্টমসের সদর দপ্তর থেকে জানা গেছে যে আপনি ডায়মন্ড হারবার গেছেন। অতএব আপনি যে অফিসিয়াল কোনো ডিউটিতে আসেননি, নেহাত নিজের প্রয়োজন এসছেন, এটা প্রমাণ করতে আমার কোনোই অসুবিধা হবে না। আশা করি বেশ কয়েকটা বছরের সাজা।
প্লিজ মিস্টার মুস্তাফি, আপনার মতো মানুষের জন্যই গোটা সার্ভিসটা, গোটা ডিপার্টমেন্টটা ডিসক্রেডিটেড হয়, অথচ সকলে নিশ্চয়ই আপনার মতো না। কোনো সাফাই গাওয়া হয়তো আমার উচিত নয়, তবু তবু বলবো 22 বছর, দীর্ঘ 22 বছর সততার সঙ্গে, বিশ্বস্ততার সঙ্গে এই সার্ভিস আমি করে এসেছি। কঠিন কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকের এই জায়গাতে আমি এসে পৌঁছেছি। তার বিনিময়ে যা পেয়েছি তাতে সুখ স্বাচ্ছন্দ্য দূরের কথা, ভালোভাবে সংসার চালানোই দুষ্কর হয়ে উঠেছে। আমি অর্ধায় থাকলেও এই কাজ করতাম না। ওসব একা থাকলে ওই সমস্ত কথা ভাবা যায় মিস্টার মুস্তাফি, কিন্তু আপনার স্ত্রী, পুত্র, কন্যা অর্ধাহারে থাকবে চোখের সামনে দেখে সেটা মেনে নেওয়া যায় না। আমি কি কাজ নিজের জন্য করেছি? সংসার বড় হয়েছে, ক্রমশ তার দাবিও বেড়েছে, টাইমে আনতে ভয়ে কুলোয় না। ছেলে মেয়ের লেখাপড়ার ব্যবস্থা করতে গিয়ে, মেয়ের বিয়ে দিতে গিয়ে দেনায় ডুবে গেছি আমি। আর সেই দেনা কিভাবে শোধ হবে তা চিন্তা করতে করতে রাতের পর রাত দু চোখের পাতা এক করতে পারিনি আমি। অথচ চোখের সামনে দেখতে পেয়েছি যে কলিগের মেয়ের বিয়েতে লাখ লাখ টাকা খরচা করে বাড়ি ভাড়া করা হচ্ছে। আরেক কলিগের ছেলে আমেরিকাতে পড়তে যাচ্ছে বছরে 10 লাখ টাকা খরচা করে। তখন আপনার উপরেও পরিবারের একটা চাপ এসে পড়ে। বিয়ে বাড়ির নেমন্তন্ন সেরে ফিরে রাতে শুতে এসে স্ত্রী যখন বলেন যে আমারই সাবঅর্ডিনেট অফিসারের স্ত্রী সারা গা হিরে জহরতে মুড়ে তার সামনে এসে দেমাগ দেখিয়ে গেছে, তখন সারা রাত ধরে স্ত্রীর সেই অভিযোগ কি আপনাকে শুনতে হয়েছে? ঠাটবাট বজায় রাখতে গিয়ে, অর্থ সংকট সামাল দিতে দিতে যখন দেখছেন যে স্ত্রী বুড়িয়ে যাচ্ছে, তার স্বাস্থ্য ভেঙে যাচ্ছে, তখন অসহায় ভাবে কি আপনাকে সেটা দেখতে হয়েছে মিস্টার মুস্তাফি? হ্যাঁ, হয়েছে। এই সবের মধ্যে দিয়ে যেতে হয়েছে, এখনো যাচ্ছে। প্রলোভন, কতটুকু প্রলোভন আপনার সামনে এসেছে, কতটুকু প্রলোভন আপনাকে জয় করতে হয়েছে, কতটুকু প্ররোচনার বিরুদ্ধে আপনাকে লড়াই করতে হয়েছে। আপনার তো সেইভাবে কোনো পরীক্ষাই পাইনি। আর আমি যেখানে যে পজিশনে চাকরি করেছি সেখানে করাপশনের ফাঁদে পা দিতে 2 দিন সময় লাগে না। 22 বছর আমি সেই ফাঁদে পা দিইনি। একদিকে প্রলোভন, প্ররোচনা, আর একদিকে আমার এই নিরন্তর লড়াই। এই স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে কাটতে কখন যে ওই প্রলোভনের নৌকোয় উঠে পড়েছি সেটা আমিও জানি না। দেখুন, আপনার মতো বড় পজিশনে আমি না গেলেও এই ছোট পজিশনে প্রলোভন কিন্তু বড় কম নয়, এবং ছোট পজিশনে ছোট ছোট প্রলোভন অনেক সময় খুব বড় হয়ে দেখা যায়। দেখতেন না আমার পজিশনে কত লোক কত বাড়ি, বিষয়, সম্পত্তি ব্যবসা করে ফেলেছে। আমি মানছি যে প্রলোভনের সঙ্গে লড়াইতে আপনি জিতেছেন, আমি পারিনি। সুবিনয় বাবু, আমাকে দয়া করুন। ভিক্ষে করবেন? আপনি নিজের জন্য কে চাইছিলাম? ওই যে বললেন না, পরিবারের লোকজন তাদের সামনে গিয়ে দাঁড়ানো। আমি রিজাইন করবো সার্ভিস থেকে। আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব। এখন আর তা হয় না, অনেক আগেই ভাবা উচিত ছিল।
মাখন ট্রায়াল আমি ফেস করতে পারবো না। করেন স্যার। কালেক্টর সাহেবকে লকআপে নিয়ে যাও। স্যার শুনলে না কি বললাম? কালেক্টর সাহেবকে অ্যারেস্ট করা হচ্ছে স্মাগলিং এর চার্জে, ওনাকে লকআপে নিয়ে যাও। একটা অনুগ্রহ পেতে পারি? আপনি কি কোনো অনুগ্রহের যোগ্য? আমি নিজের জন্য বলছি না, শুধু এই সার্ভিসের মর্যাদা রাখার জন্য। কি? আমার গাড়িতে অনেকগুলো কাগজপত্র আছে, তার থেকে অনেক কিছু এক্সপ্লেইন হতে পারে। আমি কি সেগুলো কি নিয়ে আসতে পারি? আমি আইনা দিতেছি। থাক মাখন, তোমায় যেতে হবে না, যা নিয়ে আসো। থ্যাংক ইউ। যাইতে দিলেন স্যার, পলায় যায় যদি? কোথায় আর পালাবে? রবি ঠাকুর তো রইল। আমাকে রাম দেবে মাখন, ওই আলমারিতে আছে। দিতেছি স্যার। তুমিও নেবে তো নাও। না স্যার, আমি এখন খাবো না, আপনি খাচ্ছেন। স্যার 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 কি সাংঘাতিক কাণ্ড স্যার। উনি স্যার ওনার কাছে আর্মস ছিল স্যার। আপনি যদি ওনারে আগেই অ্যারেস্ট কইরা ডিসার্ম করতেন তাহলে এই কাণ্ড এখন ঘটনা পুষ্পকে পরে করো। তুমি এক্ষুনি একবার এসপি সাহেবকে ফোন করো, করে বলো যে স্মাগলিং এর যে অপারেশনের জন্য প্রমোদ সামনের আসার কথা ছিল, তিনি এসেছিলেন। আমরা সেই অনুযায়ী একজন স্মাগলারকে অ্যারেস্টও করতে পেরেছি এবং কিছু লিডও পাওয়া গেছে। কিন্তু এটাও জানিয়ে যাও যে ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব সম্ভবত সেফটি ক্যাচ খোলা ছিল, নিজের রিভলভারের গুলি। না শোনো, আমার নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই আজকে এই নাটকটি দেখার জন্য। আমি একটু প্রথমেই মঞ্চের বাইরে যারা আছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই, কারণ মঞ্চের বাইরে যারা থাকেন তাদের কন্ট্রিবিউশন ছাড়া মঞ্চের ওপর কিন্তু কোনো কাজ হয় না। সব থেকে বড় সম্মান, সব থেকে বড় হাততালি কিন্তু তাদের জন্য। আমাদের আবহে আছেন স্বপন ব্যানার্জি আর জয়ন্ত, মঞ্চ করেছেন সমীর, আলো করেছেন সাধন পালুই, রূপসজ্জায় বিনয় চিত্রকর। আর আমি এখন মঞ্চে যারা আছেন তাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিচ্ছি। সোমা দত্ত, আমাদের জোহরা আলম, বিশ্বজিৎ চক্রবর্তী, ইন্সপেক্টর মুস্তাফি, রঞ্জন সরকার, আমাদের প্রমোদ সান্যাল, মাখন, হাবিলদার মাখন হচ্ছে কৌশিক মৈত্র, আর আমি গৌরবী চট্টোপাধ্যায়। ধন্যবাদ পৌলমী। এখন ক্যালকাটা রোয়িং ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শ্রী এম ঘোষকে আমি অনুরোধ করছি সিআরসির পক্ষ থেকে পরিচালক পৌলমীকে একটি পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা দিতে।
পৌলমী যে শুধু গঙ্গামণির চরিত্রে অভিনয় করেছে তা নয়, আপনারা শুনলেন ও আমাদের এই নাটকটি পরিচালনা করেছেন, অসম্ভব পরিশ্রম করেছেন আমাদের পেছনে। আমরা আমাদের মতো যথাসাধ্য করার চেষ্টা করেছি, কিন্তু ও সারাক্ষণ আমাদের এনকারেজ করে গেছে, গাইড করে গেছে এবং খুব ভালো একটা টিম ও লিড করেছে। সেই জন্য পৌলমকে আমাদের প্রত্যেকের তরফ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। সম্প্রতি শেষ হলো, শেষ বক্তব্য যদি কিছু বলার তাহলে সেটা অর্ঘ বলবে। আমি সিআরসির কমিটি মেম্বার শ্রী সিজার সিংকে মঞ্চে এসে একটি ভোট অফ থ্যাঙ্কস দিতে অনুরোধ করছি। নমস্কার। সবচেয়ে আগে এই যে প্রায় পূর্ণ প্রেক্ষাগৃহ সবাইকে ভীষণ ভীষণ ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাবো আমাদের হোস্ট ক্লাব ক্যালকাটা রোয়িং ক্লাবের সবাইকে। ওনাদের সাহায্য ছাড়া হয়তো আজকে এই নাটক মঞ্চস্থ করা খুবই অসম্ভব ছিল। আমি ধন্যবাদ জানাবো এই হলের সমস্ত কলাকুশলী যারা আছেন, যারা সকাল থেকে 7টা সাড়ে 7টার থেকে অক্লান্ত পরিশ্রম করে এই 8টি নাটক আমাদের মঞ্চস্থ করতে সাহায্য করেছেন। দু একজনের নাম বোধহয় পৌলমী একটু ভুলে গেছে, যে ওর নিজস্ব একটা ভীষণ সুন্দর ছোট্ট টিম আছে। যেমন তার মধ্যে শ্রী বিলু দত্ত, এই যে পেছনের যে এই অসাধারণ রবি ঠাকুরের আঁকাটা দেখছেন, এটা ওনার কাজ। মানুষ আছে, এরা সবাই ভীষণভাবে মানে উই ওয়ার্কড অ্যাজ আ টিম। তো আমার প্রত্যেককে আলাদা করে ধন্যবাদ। নমস্কার, শুভরাত্রি।